সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। ৩ ভাগে ১৫টি বিষয়ে ৪৩৩টি প্রস্তাব দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার তরফ থেকে এখনই বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো নিয়ে কাজ করার নির্দেশনাও এসেছে, কিন্তু কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে জামায়াত, হেফাজত সহ বেশ কয়েকটি ইসলামিক দল। এমনকি খোদ নারীদের একটি সংগঠন এই কমিশনেরই সংস্কার চেয়েছে। কেউ আবার দাবি তুলেছেন পুনর্গঠন কিংবা বাতিলের। আলোচিত বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় নারী বিষয়ক সংস্কার প্রস্তাবে বিতর্ক। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় এবং সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াত ইসলামী, ঢাকা মহানগর দক্ষিণ; এবং সুমাইয়া ইসলাম, সদস্য, নারী বিষয়ক সংস্কার কমিশন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। শেখ হাসিনাকে ফেরাতে তৎপর দুদক, বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। আবারও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী শক্তি, মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার ডাক তারেক রহমানের। ঐকমত্য কমিশনের ৬৯১ প্রস্তাবের ৭১টিতে বিএনপির আপত্তি। সাংবাদিক দম্পতি সাগর রুডি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় বলছে ডিএমপি। তদন্তে টাস্কফোর্সকে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট। আলোচনা শুরু করতে চাই, সময় যেহেতু খুবই কম আমাদের। সুমাইয়া আপা, আপনার কাছে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ৪৩৩টি প্রস্তাব, কিন্তু বিতর্ক যেগুলো নিয়ে হচ্ছে তার মধ্যে প্রধানত হচ্ছে উত্তরাধিকার এবং মুসলিম পারিবারিক আইন সংক্রান্ত জায়গাটি নিয়েই হেফাজত ইসলামের পক্ষ থেকে বিতর্ক দেখা দিয়েছে। তারা এক ধরনের দাবি জানিয়েছে এটা বাতিল করার জন্য। জামায়াত ইসলামী সুনির্দিষ্ট কোনো দফা কিংবা ধারা দেয়নি। অন্যান্য ইসলামিক দলগুলো সামগ্রিকভাবে কিছু জায়গা নিয়ে তারা আপত্তি তুলেছে, এমনটি দেখা গেছে। একটু বলবেন আসলে এই ৪৩৩টি প্রস্তাবের মধ্যে বিতর্ক হওয়ার মতো প্রস্তাবগুলো আসলে আদৌ আছে কিনা, কিংবা সেগুলো কি? এটা হচ্ছে যে মানসিকতার ব্যাপার, আপনি কতটা সমতাতে বিশ্বাস করেন এবং এই ফ্যাসিস্ট আন্দোলন মানে ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করার জন্য যে আন্দোলন, বৈষম্য রোধ করার আন্দোলন, না বৈষম্যহীন হবে সমাজের প্রত্যেকটা জায়গাতে। তো সেই জায়গাটাতে যদি শুরু দেখেন তাহলে পরে এই আন্দোলনের তো দরকারই ছিল না যদি আপনি সমতার কথা বলতে না পারেন। এবং আপনি যখন সমতার কথা বলবেন তখন আপনি এই মানে কোনো ধর্মীয় অজুহাত সমতাকে প্রতিহত করতে পারে না। ধর্ম ধর্মের জায়গায়, চর্চার জায়গায়। আর হচ্ছে গিয়ে সম্পত্তিতে শ্রমিক হিসাবে যিনি যৌনকর্মী আছেন তাকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া, সম্পত্তিতে উত্তরাধিকার আইনের পরিবর্তন করা। যে সময়ে ধর্মের আবিষ্কার, যে সময় ধর্মের যে জায়গাটা ছিল সেটা তো এক সময় ছিল, সেটা থাকবে, কিন্তু বলা হয়েছে যে এখন আমরা সমতার জায়গাগুলো যাই। আর এইটা এমন না যে এই সংস্কার কমিটিতে যে 10 জন আমরা ছিলাম তাদের বক্তব্য। আপনারা শুনেছেন যে আমরা রাঙামাটিতে একদম মানে গহীন জায়গা, যেখানে কিনা মানুষ চলাচল করতে হলেও বাসকে ভর করে যেতে হয়, সেখান থেকে শুরু করে আপনার আশাশুনি পর্যন্ত খুলনার আমরা গিয়েছি, প্রত্যন্ত মাঠে প্রান্তরে আমরা গিয়েছি। সেখান থেকে তারা যা যা দিয়েছে আমরা শুধু সংযুক্ত করেছি। আপনার ওই রিপোর্টের মধ্যে যদি দেখেন আমরা এগুলোকে অ্যানেক্স করে দিয়েছি কোথায় কোথায় মিটিং করেছে। এটা কিন্তু মানুষের চাওয়া, এটা কোনো কিন্তু সংস্কার কমিটির 10 জন বসে তৈরি করেনি, এটা মাঠ পর্যায়ের মানুষ চেয়েছে। ইভেন আমাদের যখন রিপোর্ট হয়েছে আমরা এই রিপোর্টটা কোনো ধরনের কোনো ডোনারকে কেন্দ্র করে করি নাই, একদম মাঠের মানুষ, মাঠের নারী এবং পুরুষরা। আমরা খুলনা যখন মিটিং করেছি ডিসি সাহেবও তখন ওখানে ছিলেন, তো তখন কিন্তু পুরুষরা বলেছে যে আমার 2টা মেয়ে আমার সম্পত্তি আমার ভাইয়ের ছেলেরা নিয়ে যাবে। এটা কিন্তু একজন বাবা আক্ষেপ করে বলেছেন। সেখানে আমি শুভ্রা চক্রবর্তীর নাম বলতে চাই। শুভ্রা আমাকে পরেও লিখেছেন যে আপনারা কি করলেন। ওরা বলছে যে আপা আমরা একই মায়ের জরায়ু থেকে বেরোই, তারপরে আমরা সম্পত্তিতে কোন রকম অধিকার পাই না। তো যেখানে আমরা অসম জায়গাগুলো দেখেছি, যে জায়গাতে মানুষ যা চেয়েছে ঠিক সেইগুলোকে আমরা সংযুক্ত করেছি। এখানে কোনো রাজনীতিকে, কোনো ধর্মকে, চর্চাকে, কোনো কিছুকে কেন্দ্র করে করা হয়নি। কেউ মানবে কি মানবে না বড় ইস্যু না। যদি বৈষম্য প্রতিহত করতে চাই, সমাজকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, যদি মনে করি যে সকল রকম উন্নয়নকে, অগ্রগতিকে প্রাধান্য করতে চাই এবং কারোর সন্তান নারী হওয়ার ফলেই যেন সে মানে তার সম্পত্তি থেকে সে তার অধিকার না পায়। এবং এই আপনি যদি দেখেন সম্পত্তির জায়গাতে মাত্র 46% হচ্ছে নারীর দখলে আছে, 96-এর উপরে হচ্ছে পুরুষের দখলে আছে।
তো এখন কার্পণ্য কেন? এখানে তো আমরা যদি সুমা ইকুয়াল আপা, বলি, যেহেতু আপনি সম্পদ বিষয়ে আসলেন, মুসলিম পারিবারিক আইনটি যেটি মূলত কোরআন ভিত্তিক বলা হয়ে থাকে এবং কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে এই পারিবারিক আইনের একটা অংশ ব্যাখ্যা করা হয়। আমাদের সংবিধানের মৌলিক অধিকারের যে অনুচ্ছেদ আছে সেখানে নারী পুরুষের সমতা বিধানের কথা বলা হয়েছে, আবার একই সাথে 41 অনুচ্ছেদে তো ধর্মীয় বিশ্বাস এবং মতাদর্শ পালনের স্বাধীনতার কথাও বলা হয়েছে। তাহলে এটা কি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় কি? সংবিধানের সাথে সাংঘর্ষিক বিষয় নাই তো এখানে। তো আমরা বলেছি যে তারা তাদের মানে ধীরে ধীরে তার সমতার জায়গাটাতে যাবে। সম্পত্তিটা তো আপনি রাতারাতি কালকেই আমি বলে দিতে পারবো না যে আমার ভাইকে অর্ধেক আমাকে অর্ধেক করে ফেলতে হবে। আমরা ধীরে ধীরে সমতার জায়গাটা যাওয়ার কথা বলেছি, এবং কিছু কিছু জায়গাতে আমরা এটাও বলেছি যে তার ধর্মীয় বিষয়গুলোকে, ধর্মীয় মানে অন্য ধর্মের যারা আছে তারা ধীরে ধীরে মানবে, কিন্তু একটা সময় পরে অবশ্যই সেই সমতার জায়গায় যেতে হবে। কারণ আপনি খুব ভালো, আমরা যারা চিন্তা করি যে যারা আমরা কাজ করি, আপনি কোনো জায়গাতে যেখানে অসম সেখানেই সমস্যা, এবং অসমত জায়গা যখন থাকে তখন কিন্তু সমাজের বৈষম্য, নৈরাজ্যতা এবং বিভিন্ন রকমের যে প্রবলেমগুলো তৈরি হয়। আর এই জায়গাগুলোতে আমরা যে আপনি বাংলাদেশের মানে আমরা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে নিয়েছি, সেখানে দেখেছি যে নারীর উন্নয়নের ফল, নারীরা কতখানি কর্মে কাজ করতেছে, নারীদের কতখানি ইকোনমিতে তার অবদান আছে, এবং সেই সঙ্গে আমরা দেখেছি নারীর কাছে সম্পদ কতটুকু আছে। যেটুকু সম্পদ আছে তাও হচ্ছে গিয়ে দুর্নীতি যারা করেছেন তাদের সম্পত্তি আড়াল করার জন্য বউদের নামে দেওয়া। অ্যাকচুয়ালি নারীর কাছে সম্পত্তিটা নাই, এবং বিভিন্ন রকমের অজুহাত দিয়ে যে এই বাড়িতে তুমি আসতে পারবা না, স্বামীর কাছে আছে। আলটিমেট দিনের শেষে নারীকে যে ভাগটুকু দেওয়া আছে, ধর্মের যে বিধানটুকু যদি মানতে হতো, সেই ধর্মের বিধান তো মানে না। ধর্মের বিধান মানে শুধু মিছিলে মিটিংয়ে আওয়াজ দেওয়ার সময়, নর্মালি তো সেই বিধান সে মানে না। আপা, আপনার কাছে আমরা আবার আসবো। আমি একটু এই পর্যায়ে ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই। আপনাদের জামায়াত ইসলামীর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ধারা কিংবা প্রস্তাব নিয়ে বিরোধিতা করা হয়নি, সামগ্রিকভাবে এই প্রস্তাবকে বলা হয়েছে অগ্রহণযোগ্য। একটু আমাদেরকে জানাবেন আপনারা আসলে কোন জায়গাটিতে আপনারা এটাকে অগ্রহণযোগ্য বলছেন, কেন মনে হচ্ছে এটা বাস্তবায়নযোগ্য না? যে আমি সময় টিভির সকল দর্শক এবং আমার সাথে এখানে উপস্থাপক আলোচক যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী টোটাল বিষয়টাকে অগ্রহণযোগ্য বলেছেন এই হিসাবে যে এর ভিতরে অনেকগুলো মত এবং যে ধারাগুলো নিয়ে আসা হয়েছে, যে দৃষ্টিভঙ্গিগুলো দেওয়া হয়েছে, এটা বাংলাদেশের অধিকাংশ মানুষের তাহজিব, তামাদ্দুন, বিশ্বাস, আকিদার পরিপন্থী। এটা কোরআন এবং সুন্নার পরিপন্থী। এর ভিতরে কয়েকটি বিষয় আছে যেগুলো গ্রহণযোগ্য, যেগুলো ভালো। যেটা ভালো সেটা দু একটা বিষয় যদি থাকে তাহলে আসলে মেজরিটিকে সামনে রেখেই মানুষ মতামত দেয়। আপা একটু আগে যেটা বলতেছিলেন যে সম্পদ বন্টনের ব্যাপারে, সেটা আমি খুব আজকে দর্শকদেরকে সুস্পষ্ট করে বলতে চাই। বিশেষ করে উনি খুলনার মিটিংয়ের উদাহরণ দিয়েছেন। একটা মেয়ে মানে কতভাবে সম্পদ পেতে পারে দেখেন। ইসলাম কি বলছে যে পিতার মৃত্যুর পরে যে সম্পদটা বন্টন হবে সেটা বোন যতটুক পাবে ভাই তার দ্বিগুণ পাবে। আর স্বামী থেকে কিন্তু স্ত্রী সম্পদ পায়, স্বামী থেকে মোহরানা পায়, আবার মানে ছেলে থেকে পায়, মেয়ে থেকে পায়। এই যে নারীর পাওয়ার জায়গাটা কিন্তু লিমিটেড না, ওখানে কনফাইন করে দেয় না ইসলাম যে একমাত্র বাপের মৃত্যুর পরে যতটুক পাবে ততটুক না, অন্য অন্য জায়গায় কিন্তু কি দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে। এরপরে বলা হচ্ছে একজন নারীকে মোহরানা দিতে হয় এবং তার টোটাল ভরণ পোষণটা ইসলাম মানে লায়াবিলিটা দিয়ে দিয়েছে একজন পুরুষের উপরে। তাহলে নারী তো এখানে সুরক্ষিত করেছে, নারীর মর্যাদাকে ইসলাম উচ্চকিত করেছে। আমি এর ক্ষেত্রে বলি যে একটা মেয়ে 5টা অবস্থায় তাদের সম্পদ বন্টন হয়। দেখেন, মৃত ব্যক্তির যদি একটা মেয়ে থাকে এবং তার অন্য কোনো ওয়ারিশ না থাকে তাহলে টোটাল সম্পদটা সেই মেয়েই পাবে। এখানে কিন্তু আর এই সম্পদটা কি হচ্ছে না আপা। সূরা নিসা 11 এবং 12 নম্বর আয়াত আপনারা যদি পড়েন দেখবেন। দ্বিতীয় বলা হয়েছে একটা মেয়ে যদি এই পয়েন্টে আমি আসতেছি, এই পয়েন্টে আসতেছি, একটু দেখেন। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে একজন মেয়ে যদি থাকে আর যদি অন্য ওয়ারিশ থাকে তাহলে কি হবে, অন্য ওয়ারিশদের দেওয়ার পর যা থাকবে সেটা ওই মেয়ে পাবে। এরপরে 3 নম্বর, প্লিজ আমি শেষ করি, দেখেন আমি অপশনগুলো বলছি। এরপরে একাধিক মেয়ে যদি থাকে, অন্য ওয়ারিশ না থাকে, তাহলে সমস্ত সম্পদ ওই একাধিক মেয়েরা সবাই পাবে। 4 নম্বর বলা হচ্ছে একাধিক মেয়ের সাথে অন্য অংশীদার থাকলে তাহলে অন্যদের দেওয়ার পর সমস্ত সম্পদ তারা পেয়ে যাবে।
5 নম্বরে এসে যেটা নিয়ে ওনাদের আপত্তি, সেটা 5 নম্বর পয়েন্টে, যদি কোনো মৃত ব্যক্তির ছেলে মেয়ে বোধ থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র মেয়েদেরকে মানদণ্ড করে দিয়েছে ইসলাম। মেয়েদেরটা আগে ইনশিওর করতে বলছে, একটা মেয়ে যা পাবে তার দ্বিগুণ পাবে। কেন এটা আসছে? জাহেলি সমাজে তো এটা দেয়াই হতো না। আমাদের অনেক ধর্মে মেয়েদের সম্পদই নাই, এবং সেখানে ইসলাম এসে কি করেছে, ইসলাম এসে তাকে এখানে তার অধিকার প্রতিষ্ঠিত করেছে, এবং অধিকার প্রতিষ্ঠা করার পরে তাকে এখানেই ছেড়ে দেয় না। আমাকে একটু বলতে দেন, তাকে মোহরানা দেওয়াটাকে বাধ্যতামূলক করে দিয়েছে, যেটা আগে দেওয়া হতো না। এরপরে দেখেন তার ভরণ পোষণ, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, মানে ট্রিটমেন্ট, এভরিথিং, তার যত, তাহলে এই জায়গাগুলো একজন পুরুষকে দেওয়া হয়েছে। তাহলে তো একজন পুরুষকে বলতে হবে অনেকটা, সেক্ষেত্রে পুরুষটা একটু কমই পেয়ে যায়, লায়াবিলিটি বেশি। আল্লাহ পুরুষকে লায়াবিলিটি নিয়েই সৃষ্টি করেছেন। এই লায়াবিলিটি নেওয়ার দরকার নেই তো। এখন একদম আমরা যেটা বলছি যে লায়াবিলিটি কেউ কারোটা নেওয়ার ব্যাপার নেই, সমান সমান জায়গার কথা বলেছি। আর আপনি কিন্তু একটা কথা বলছেন আইএমই জাহেলিয়া যুগে, হ্যাঁ, আমি নিজেও হিস্ট্রিতে পড়াশোনা করে এসেছি। আইএমই জাহেলিয়া যুগের যে বিধান নিয়ম কানুন ছিল, সেটা তো আপনি 2025 সালে এসে সেই জায়গাটা, আইএমই জাহেলিয়ার যুগে যেটা ছিল, এবং এখনো মডার্ন যুগে অনেক জাহেলিয়াত আছে। না, এই জাহেলিয়াতের যুগের ছিল বলে তো আমরা সমতার কথা বলছি। আইএমই জাহেলিয়ার যুগে কোরআনের জায়গাতে সুমাইয়া আপা, মান্নান স্যার, যে আমরা একটু আপনাদের কথা শুনলাম, আমি একটু স্নিগ্ধাপুর কাছ থেকে শুনতে চাই, একটু আমাদেরকে বলবেন তাহলে আমরা কোরআনের বিধানকে কেন চেঞ্জ করার জন্য প্রস্তাব দিচ্ছি? এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। কোরআনের বিধানকে চেঞ্জ করা, আব্দুল মান্নান, আমরা আলাদা আলাদা করে কথা বলি, সুমাইয়া আপা আলাদা করে কথা বলি না। বিশেষ করে আপনি যেহেতু নারী সম্পত্তি নিয়ে কথা বলছিলেন, তিনি নারী সম্পত্তি ইসলামিক ব্যাখ্যাটা দিচ্ছিলেন। 5 জায়গা দেওয়ার কথা, তাহলে পর নারীর কাছে 4 ভাগ সম্পত্তি কেমন করে হয়? 96% সম্পত্তি কি করে পুরুষের হয়? বাংলাদেশের ডাটার ভিত্তিতে আমরা কথা বলছি। আমরা এই বিষয়ে আলাপ করব। আমার মনে হয় এই প্রসঙ্গটি নিয়ে মোটামুটি ভালো একটা বিতর্ক আছে, কিন্তু আমরা অন্যান্য যে প্রসঙ্গগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। চিন্তা আপনি একটু বলবেন যে আমি আজকে একটা, আমরা জানি অনেকেই তাকে চিনি, তিনি একজন মানে বাংলাদেশ থেকে প্রবাসী একজন লেখিকা। তিনি আজকে পোস্ট করেছেন, একটা লেখা লিখেছেন, বেশ বড় একটা লেখা লিখেছেন, যে নারীদেরকে যারা কিনা বিশেষ করে পতিতাবৃত্তিতে যুক্ত, তাদেরকে যৌনকর্মী বলাটা এটা নারী নির্যাতনের নামান্তর। আপনি একটু বলবেন যে নারী যৌনকর্মী মানে যারা নাকি যৌন পেশার সাথে জড়িত, তাদেরকে আপনি যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দিলে তাদের কি উপকার হবে, নাকি আসলে এইটা প্রস্তাবটি আপনি কিভাবে দেখছেন? জাফর সাদিক, আপনাকে ধন্যবাদ, সময়কে ধন্যবাদ। আমি প্রথমেই আসলে আমার যে দুজন সহ আলোচক আছে, আমি এই নারী কমিশনের যে কাজটি, 300 পাতার একটি কাজ, আমি আসলে 100 পৃষ্ঠা পর্যন্ত পড়তে পেরেছি, আর পারিনি, সময় কোলায় নেই আমার রিডিং ক্যাপাসিটিতে। তো এটা যে একটা পরিশ্রমের কাজ বোঝা যায়, সেজন্য আমি কমিশনের সদস্য হিসেবে তার মাধ্যমে কমিশনকে ধন্যবাদ দিতে চাই। একই সাথে আমার যে আরেকজন অপর সহ আলোচক আছেন, তিনি তার অবস্থান থেকে ব্যক্ত করবেন, সেটাও কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্তির যোগ্য। কারণ যখন কোনো বিষয় একটা টেবিলে আসে, তখন এই তর্ক বিতর্কটা কিন্তু সাধুবাদ জানানো যোগ্য, এটা একটা বিষয়। এবং একটা জিনিস আমি বলতেই চাই, বাংলাদেশ জামাতে ইসলাম একটি পলিটিক্যাল পার্টি, এবং সেই পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে আমার এটাও একটা বক্তব্য যে 51% নারী, 51% নারীর অধিকার বিষয়ে যদি পলিটিক্যাল পার্টির এরকম অবস্থান হয়, তাহলে ওই 51% নারী ভোটারের ভোট কিভাবে আসবে, এটাও একটু বিবেচনা করা উচিত, কারণ অধিকারের প্রশ্ন আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি দুটো জিনিস অবশ্যই বলতে চাই। আপনার এই প্রসঙ্গটাতে আমি আসবো, কারণ ওটা আসলে আমি পড়িনি উনি কি লিখেছেন, কিন্তু আপনার প্রসঙ্গে আসার আগে দুটো জিনিস একটু আমি বলতে চাই। সেটা হচ্ছে যে এই সংস্কার কমিশনের প্রস্তাবিত, আমি যেহেতু পড়েছি, 35 পৃষ্ঠায় স্পষ্ট করে লেখা আছে এটি কিন্তু ঐচ্ছিক। জি, ঠিক আছে, এটা কিন্তু তারা ম্যান্ডেটরি হিসেবে করেননি। এবং আপনি লক্ষ্য করবেন যে আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা আছে, যিনি আমাদের এই যে স্যার যেহেতু আছেন, উনি তো ইসলামিক স্কলার, এবং ব্যাংকিং ব্যবস্থাতে সুদের ব্যাপারেও কিন্তু ইসলামের বিভিন্ন রিজার্ভেশন আছে। কিন্তু ব্যাংকগুলোতে কি হয়েছে, দুটো পদ্ধতি দেওয়া হয়েছে, যে ইদার আপনি ট্র্যাডিশনাল ওয়েতে যাবেন, অথবা আপনি ইসলামিক কনভেনশন এদিকে যাবেন। এখন সেখানে যখন এই সুযোগ সুবিধাটা আছে, যখন আপনি দেখেন যে একটা রাষ্ট্রের, আরেকটা কথা বলি, এই যে ধরে নেওয়া যে সকলে চাচ্ছে না, আসলে কি নারী সম্পত্তি চাচ্ছে না, এই বিষয়ে কোনো গণভোটাভুটি হয়েছে? মানে আমাদের কাছে কি কোনো ডাটা আছে যা দিয়ে আপনি যে এত কনফিডেন্টলি বলে ফেলছেন? আপনি কাকে নিয়ে বলছেন? এবং যারা বলছেন তারা সবাই পুরুষ। মজাটা কিন্তু এখানেও, পলিটিক্যাল পার্টির যে বলছেন তিনিও ঘটনাচক্রে পুরুষ। আসলে কি এরকম হয়েছে যে আমরা 51% নারী
একটা বাংলাদেশে ভোট হয়েছে, সেখানে আমরা বলছি যে আমরা চাই কি চাই না, এরকম কিন্তু গল্পটা হচ্ছে না। তাহলে এই যে ভেবে নেওয়া যে আমরা যেটা বলছি এটাই ভাষা, এখানেই অসমতা, এটা আসলে বোধের একটা ব্যাপার। আরেকটা কথা যেটা আমি বলতে চাচ্ছি কি, যে কথাটা আপনি বলেছেন প্রস্তাবনার ক্ষেত্রে, যে যার কথা মেনশন করেছেন, আমি আবারও বলছি লেখাটি আমি পড়িনি, কিন্তু এই যৌন শ্রমিক এবং যৌনতা এটা একটা ভাষাগতভাবে আমি সাধু জানাই, যদিও এই ভাষার গল্পটা কিন্তু ডিফারেন্ট। বাংলাদেশ বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ, এবং আমি একদম উল্লেখ করে বলি, বিবিসির রিপোর্টে পাবেন, CNN এর রিপোর্টে পাবেন, সৌদি আরবিয়াতে আমাদের যে সকল শ্রমিক যায়, আফ্রিকা থেকে যে কালো শ্রমিক যায়, তাদেরকে ফেসবুক ইনস্টাগ্রামে মার্কেট প্লেসে স্লেভ হিসেবে বিক্রি করে দেওয়া হয়, একদম বিক্রি, মানে মালিকানা সত্ত্বে আপনি যাবেন সেখানে কিন্তু বিক্রি করা হয়। এবং এই যে যৌন শ্রমিকদের আপনি পৃথিবীর কোড অ্যান্ড কোড যত দেশ পাবেন, সকল দেশে এর অস্তিত্ব পাবেন, এবং এটা একটা বিগ ইন্ডাস্ট্রি, যেটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আমস্টারডাম এখানে একটা অতি গুরুত্বপূর্ণ এক্সাম্পল, কারণ আপনি জানেন যে আমস্টারডামে যেটা হয়েছে যে এই যে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসেবে একমাত্র আমস্টারডামেই কিন্তু সেখানে কিছু অধিকারকে লিখিত পঠিতভাবে জাস্টিফাই করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা কাজ করি গবেষণা, এই গবেষণা কাজের ভেতরে কিন্তু আমরা পাই যে এই যে আলাপটা, এটা কিন্তু কোনো সুখকর স্মৃতি আলাপ না। এই প্রফেশনে যারা আছেন তাদের জীবনের গল্পটা কিন্তু ভীষণ রকমের নির্মম। এবং আমরা কাজ করতে যে এটাও পাই যে তার যে পুনর্বাসন করবেন, সেই পুনর্বাসনের রাস্তাটাও বন্ধ করে দেওয়া হয়, সোশ্যাল স্টিগমা থেকে বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, এবং সে যে চায় না, পাচার করে আসছে, এমনও আমরা কাজ করতে যে দেখেছি যে বাবা বিয়ে দিয়েছে, স্বামী বিক্রি করে দিয়েছে। তো এই যে নানা জনের নানা গল্প, সেখানে এই মানুষগুলো কিন্তু একটা সময় আপনি জানেন যে কবরের জন্য তাদেরকে, মানে তাদের জানাজাটা যেন হয়, এটার জন্য কিন্তু তারা ফাইট করেছে। এবং ওইখানে যে বাচ্চাটা দেখেন, আল্লাহ, ঈশ্বর, সৃষ্টিকর্তা বিশ্বাস করেন অবিশ্বাস করেন, আপনি কোথায় জন্ম নিয়েছেন জাফর সাদিক, উনি কোথায় জন্ম নিয়েছেন, আমরা কেউ নির্ধারিত না, আমরা কেউ কিন্তু বলে আসি এটা বার্থ ইজ নট মাই চয়েস। এখন একটা জায়গায় একটা মানুষের জন্ম হওয়ার প্রেক্ষিতে তার সাথে কানেক্ট করে যে অসমতার চর্চাটা, এটা কিন্তু ভীষণ রকমের পেইনফুল। ওই বাচ্চা, ওখানে কিন্তু অনেকগুলো বাচ্চা জন্ম নিয়েছে, সেই বাচ্চাগুলা শুধুমাত্র এই দেখেন আইনি জটিলতার দীর্ঘদিন বাবার পরিচয় ছাড়া আপনি স্কুলে ভর্তি হতে দিবেন না দেখে তারা ভর্তি হতে পারছে না, এটা অসমতা। এবং আমি বিশ্বাস করি না পৃথিবীর কোনো ধর্ম বলবে যে ওই শিশুকে আপনি পড়তে দিবেন না, ওই শিশুর অধিকার থেকে আপনি বঞ্চিত করবেন, না না, এটা ধর্মের বাণী হতে পারে না। এই আলাপগুলাকে একটু সহানুভূতি এবং সহনশীলতা, মানবিক জায়গা থেকে দেখাটা খুব জরুরি। সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে, এটা আমাদের কিন্তু মানতে হবে। যেমন মনে করেন সকল দায়িত্ব, প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, এবং আপনার এটা একটা BIDS এর রিপোর্টও আসছে, আপা বলেছেন হয়তো এটা আপডেটেড, আমি যেটা জানতাম 70% নারী বাংলাদেশে কোনো সম্পত্তি ভোগ করেন না, 70% নারীর কোনো সম্পত্তি ভোগ করেন না। তাহলে ঢাকায় তো এরকম একটা চর্চাও আছে যে সম্পত্তির ভাগ নেওয়া নারীদের জন্য অসম্মানজনক। হ্যাঁ, এটাও একটা আছে, শুধু ঢাকা শহরে না, গ্রামে আরো বেশি, এবং তারা ভাইয়ের সম্পত্তিতে ভাগ নিতে চায় না, এরকম একটা পরিস্থিতি তৈরি করা আছে। কোনো সম্পত্তি পায় না, কুসংস্কারও আছে যে সম্পত্তি নিলে ওই পরিবার একদম দৈন্যতায় পড়ে যাবে। এবং আপনি দেখবেন যে কিছু মনে করবেন না, আমি একদম এক্সাম্পল দিয়ে বলবো যে যত ধর্মীয় ওয়াজগুলোতে আপনি নারীর পর্দা বা এগুলো নিয়ে যে আলাপটা পাবেন, এটা নিয়েও প্রস্তাব করেছে যে এটা বন্ধ করতে হবে, আলাপটা হেড স্পিচে, কিন্তু এই আলাপে এই সম্পত্তি নিয়ে যে একটা অধিকার দিয়েছে, এই যে স্যার যেমন বললেন, এই আলাপে আমি মানে আমার যে একটা তালাকেরও অধিকার আছে। যেমন মনে করেন এই যে কথাটা তুলছে, আমি দেখলাম ফ্যামিলি ব্রোকেন, মানে পারিবারিক ব্রোকেন, কিছু মনে করবেন না, তালাক কিন্তু বৈধ। আর তালাকের সমস্যা এবং ফ্যামিলি ব্রোকেন আমরা গত 3-4 বছরে মারাত্মক মাত্রায় দেখেছি। সো ফ্যামিলি ব্রোকেনের সাথে এই সম্পত্তি বা নারী উন্নয়ন নীতির যোগাযোগের থেকেও আরও বেশি কিছু দরকার হচ্ছে আপনার ব্যবহারিক, আপনার যে ধৈর্য, চিন্তা,
মানে স্নেহ, পরম্পরা অথবা যে ভালোবাসা, এই আর অনেক আনুষঙ্গিক ফ্যাক্ট এখানে যুক্ত। আপনি এই নারী উন্নয়ন নীতি এর আগে ছিল, আর এখন সংস্কার কমিশন যেগুলো প্রস্তাব দিয়েছে, আই এম সরি টু সে, আমি 100 পাতা পড়ে এর মধ্যে আমি খুঁজে পাইনি যে কোথায় ফ্যামিলি ব্রোকেনটা হবে, কোথায় আমার যে হক। এই মুহূর্তে আপনি এই সময় টিভিতে বসার কারণে যে সম্মানই আমার পাওয়ার কথা, সেই সম্মানই আপনি আমাকে দিলেন বা উনাকে দিলেন না, তাহলে কি উনি কিন্তু কালকে আসবেন না। আর যদি আমাকেও দেন তাকেও দেন, তাহলে কিন্তু আমরা দুজনে এখানে বসবো। তাহলে আমি যে বুঝে উঠতে পারছি না যে এই অধিকারে ব্রোকেনটা হবে কিভাবে। জি, অনেক ধন্যবাদ সিন্তাপু আপনাকে। আমি একটু জনাব আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই। জি জি, আপনি সম্পত্তির উত্তরাধিকার নিয়ে কথা বলেছেন, অন্যান্য যে প্রসঙ্গগুলো যেমন যৌনকর্মী প্রসঙ্গ, জি। আপনার পারিবারিক যেই ভরণ পোষণ সহ অন্যান্য জায়গাগুলোতে সমান অধিকার, একই সাথে হচ্ছে সন্তানের দায়িত্ব, এরকম বেশ অনেকগুলো বিষয় আছে। সাংবিধানিকভাবে 600 আসনের জন্য সুপারিশ করা, 300 আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের আসলে দ্বিমত কিংবা একমতের জায়গা কোথায়? দেখেন, এটা সুস্পষ্ট যে এই কমিশনটাই গঠন হয়েছে একপেশে। এখানে সকল মতের নারীদেরকে ইনক্লুড করা হয় না। আপনি আপনার উপস্থাপনার শুরুতেই বলেছেন যে নারী সংগঠকরাও এটার বিরোধিতা করতেছে, এটা পুনর্বিন্যাস চাচ্ছে, পুনর্গঠন চাচ্ছে, এটার বিরোধিতা করতেছে। আপনি দেখেন যদি বাংলাদেশের মানুষের যে কৃষ্টি এবং কালচার আছে, এটাকে ধারণ করে কয়টা সংগঠনের কাছে যাওয়া হয়েছে? এখানে কি আলেমদেরকে মতামত নেওয়া হয়েছে? এখানে কি সিভিল সোসাইটির সকলের মতামত নেওয়া হয়েছে? 39টা মিটিং পরামর্শ যেগুলো হয়েছে, এ তো এক লেভেলের মানুষের কাছে যাওয়া হয়েছে। হ্যাঁ, আমরা মানে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, কিন্তু কতজন আলেমকে, স্কলারকে বলেছেন যে এটা আমরা করতে চাই? একজন আলেমের নাম আমরা এখানে, জামাত ইসলাম শুধুমাত্র আমাদেরকে তার মতামত দিয়েছে এবং সেটা আমরা যুক্ত করেছি। আপনি অ্যানেক্সারে দেখবেন যে আমি দেখছি আপনারা 9টা না 11টা তার মানে কি আমরা প্রত্যেকটা পার্টির কাছে গিয়েছি, কিন্তু দেখেন আপনারা ইনক্লুড করতে পারেননি, মতামতটাই নিতে পারেননি। এরপরে আপনি যদি বলেন যে দেখেন, ইসলাম কিন্তু নারীদেরকে ঘরে বন্দি করে না। ইসলাম এই রাষ্ট্র সমাজ পরিচালনার যত উইং আছে সকল জায়গায় নারীর অংশগ্রহণকে বৈধ করে, প্রমোট করে। আপনি যদি দেখেন আমাদের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইন্টারন্যাশনাল বিজনেস ছিল। আমাদের নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত বড় স্কলার ছিলেন, 800 থেকে 900 পুরুষ সাহাবী তার কাছে জ্ঞান অর্জন করেছেন। এটা কি আপনি চিন্তা করতে পারেন যে একজন না, সমতার বিষয় না, আমার হচ্ছে পাওয়ার বিষয়। যদি এরকম ছিল যে ব্যবসা করে এত বড় কিছু করেছে, তাহলে এখন তো সমতার সময় চলে আসছে। এখনো নারীরা ব্যবসা করছে, এখনো নারীরা। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধে অ্যাটেন্ড করেছেন। তাহলে নারীরা যুদ্ধের ময়দানে যে পুরুষদেরকে যে পরিমাণ হেল্প করেছেন, ইসলাম তো এটাকে রেস্ট্রিক্টেড করে না। জ্ঞান বিতরণ, যুদ্ধ করা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্সিং, যে কোনো পেশাকে কি করে, কিন্তু পৃথিবীর কোনো ধর্ম যৌনতাকে কোনোদিন বৈধতা দেয় নাই। কাজেই যৌনতা কখনো কি হতে পারে না। না, এটা প্রতিটা ধর্মেই এই জাতীয় কর্মকাণ্ডকে, আপনি বোধহয় এটা করলে আবার মানুষ ভুল বুঝবে। যৌনতাকে বৈধতা দিয়েছে, মানে যৌনতা বলতে পতিতা বৃত্তি থেকে কি করেছে, বৈধতা দিয়েছে। তারপরে বলেছে পতিতাকে বলেছে বহির্ভূত যে আমি আপনাকে শেষ করতে দেন। তাহলে পৃথিবীর কোন ধর্ম আপনি ডকুমেন্টস দেখাতে পারবেন না যে পতিতাবৃত্তিকে কি করে, অ্যালাউ করে। এটা কোথাও নাই, কোথাও না। প্লিজ আমাকে শেষ করতে দেন। 2 নম্বর কথা হচ্ছে যে আপনারা মানে এই যে যৌন কর্মী হিসেবে যাদেরকে বলছেন, তারা মানে উইলিংলি যাক আর বাইফোর্স যাক, বিক্রি হয়ে যাক, পাচারে যাক, হ্যাঁ পুরুষরা নিয়ে যাক। তাহলে দেখেন, আমি আপনাদেরকে পৃথিবীর একটা দেশ যেখানে আপনারা যে প্রশ্নটা উত্থাপন করেছেন, যারা বৈধতা দিয়েছে, নিউজিল্যান্ড 2003 সালে আইন পাশ করে তারা এটাকে বৈধতা দিয়েছে। কিন্তু বৈধতা, যৌন কর্মীকে, তাদের পেশাকে শ্রমিক হিসেবে কি দিয়েছে, বৈধতা দিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু সেখানে নারীরা একের পর এক বঞ্চিত হচ্ছে। এরপর হচ্ছে জার্মানি দিয়েছে। জার্মানি, হ্যাঁ আমার কাছে আছে 2000, না 2000 পৃথিবীর 2000 অবশ্যই নারীরা বঞ্চিত হয়েছে বলতে আপনি কি বোঝাচ্ছেন? যৌন কর্মী নারীরা নাকি সাধারণ নারীরা? যৌন কর্মী হিসেবে যাদেরকে
মানে স্বীকৃতি দেওয়া স্বীকৃতি হয়েছে, দেওয়া জি। হয়েছে শ্রমিক হিসেবে, যেটা ওনারা আমাদের কমিশনে প্রস্তাব তারা- হিসেবে তারা দিচ্ছেন। বঞ্চিত হচ্ছে নিউজিল্যান্ডে। তারা সাফারিংস এর ভিতরে পড়ছে। এটা ডেটাটা এবং কোথাতে পেলেন আপনি? স্নিগ্ধা আপা নিউজিল্যান্ডে আপনি Exactly. PhD করেছেন এই না, বিষয়ে। দেখেন, ডাটাটা শেয়ার করেন আমি ডাটাটা share করছি নিউজিল্যান্ডে আপনাকে। থেকে পড়ে আমি এসেছি, ডাটাটা আপনি এরকম অবশ্যই ভ্রান্তমূলক তথ্য আপনাকে- দিবেন না, আমি দয়া ডাটাটা- করে এরকম Of course, বিভ্রান্তমূলক তথ্য আপনি দিবেন আপনি না। আপনি আপনি যদি যান যে ডয়েচে ভেলের যে একটা রিপোর্ট আছে, এক্সপ্লয়েটিং দ্য পোর সেক্স স্লেভারি ইন ইউরোপ সেলিং উইমেন। নিউজিল্যান্ড ইউরোপে না রে ভাই, তাহলে নিউজিল্যান্ড ইউরোপে এই না। জায়গায় কিন্তু তারা দেখিয়েছেন কেন একটা আপনি কি নারীকে বলছেন? একজন এটা যখন এটাকে নিউজিল্যান্ড পেশা তো হিসেবে ইউরোপে গ্রহণ না, করবে, তখন আমি geographical একটা location মেয়েকে কি করব, বোঝেন। কিডন্যাপ করে আমি তাকে Oh, বিক্রি no. করে দিলে তাকে তো ওই আচ্ছা। জায়গায় বৈধতা পেয়ে যাবে সে। না, না, ভাই, তাহলে এখানে- এই জায়গাটা very sorry. ইসলাম কি করে না, আচ্ছা, পৃথিবীর ভাই। কোনো সভ্য দেশও এটাকে কি করে না, আচ্ছা, এলাও করে না। আচ্ছা, শেষ এখন একটা আমি বলি। আমি আরেকটা কথা বলি, আমার এ- আপনার তো এরকম অনেকগুলো ভ্রান্তিমূলক আপা আরেকটা কথা তথ্য বলেছেন। দেওয়া উচিত না। স্যার আরেকটা কথা আমি একটু ম্যাডাম বলতে বলেছেন, চাই, প্লিজ নিউজিল্যান্ড পৃথিবীতে অস্ট্রেলিয়ার পরে না, আপনি নিউজিল্যান্ড ডয়েচে ইউরোপের ভেলের অংশ রিপোর্টটা নয়। দেখেন, আপনি ডয়েচে এখানে ভেলে আপনি আপনি বলেছেন বলেছেন মানে মাত্র। ডয়েচে ভেলের রিপোর্টটা নিউজিল্যান্ডের রেফারেন্স হিসেবে দিচ্ছেন। রেফারেন্স হিসেবে নিয়ে আসছে। তাহলে তো আমি এখানে আমি নেই সেটাকে সেটা। না, অফ কোর্স আছে, আপনি কোথায় আপনি আছে? সেটা সার্চ করেন। না, না, আমি তো আপনি রেফারেন্স মাত্র যে দিলাম, আপনি বললেন, reference আপনি চাচ্ছেন। বলেছেন ভাই। ইউরোপ, ইউ হ্যাভ না না, আপনি মাত্রই নিউজিল্যান্ড বলেছেন। সহ এটা একসাথে করে তারা রিপোর্ট দিয়ে এটা দেখিয়েছে। দেখান আমাকে। না না, আমি ভাই। দেখান মানে কি, আমি তো এখানে এটার পুরো ইয়েটাই নিয়ে আসছি। না, না, আপনি যে নিয়ে আপনি এসছেন। এখানে না, না, দেখেন, আপনি আমার না, না, ঠিক এখানে- আছে, এটা আমাদের এখানে দেখা আমি লাগবে না। আপনি এই বিষয়ে documentsটা আলাপটা নিয়ে শেষ করে এখানে অন্য এসে প্রসঙ্গগুলোতে documents একটু এখানে ঢুকলে আছে। ভালো হয়। আপনার- শোনেন, আপনার এটা জানা না misleading থাকতে তথ্য। পারে। না, না, এরপরে এটা no, no, অসম্ভব misinformation। রকম মিথ্যে না, কথা না, না, দুই বলছেন। নাম্বার শুনে নেন। হচ্ছে, দেখেন আমি না, না, আপনাদেরকে বলতে চাই Very sorry. যে আপনি একটা কথা বলেছেন, বাংলাদেশে দুই ধরনের ব্যাংক আছে, তো একটা সুদী ব্যাংক, একটা হচ্ছে দুই না, ধরনের একই ব্যাংক ব্যাংকে বলি দুই না, ধরনের একই আছে। একই ব্যাংকে দুই ব্যাংকও ধরনের আছে, আবার দুই চালাচ্ছে। ধরনের আছে। তো আপনারা কি এরকম প্রস্তাব করেছেন যে বাংলাদেশে একটা ইসলামী আইন যারা চায়, যারা শরিয়া আইনে বিচার চায়, তাদের জন্য উইন্ডো খোলা হোক, যারা আদার্স কনভেনশনাল কোর্টে যে বিচার চায় তাদের জন্য? আপনারা তো এই সুপারিশ করেন নাই। তাহলে দেখবেন যে আপনি কালকে একটাকে ওপেন করে দেন, বাংলাদেশের 90% মানুষ শরিয়া আইনের ভিত্তিতে বিচার চায়। 100% ভুল। এই পার্সেন্টেজ তো আসলে আমরা ঠিক করতে পারি না। এটা আগে থেকে এটা এরপরে হচ্ছে বললেন। আপনারা নিজেদের মতো করে বলতেছেন, আমরা তো না, বললাম আপনারা আপনাকে গুটি কয়েক আপনি লোক যে- বললে তো না, সেটা না, বাংলাদেশের আম- মানুষের প্রতিনিধিত্ব এটা- হবে না। এটা তো একদম ঠিক বিষয় কথা না। বলেছেন। আপনারা এটা- গুটি কয়েকটা লোক বললে বাংলাদেশের প্রতিনিধিত্ব এটা তো- হবে না, এক্স্যাক্টলি। এবং এটা আপনি তো দেখছেন এটাও জুলাই মানতেছেন। বিপ্লবে আপনারা যে রিপোর্টটা করেছেন সেখানে জুলাই বিপ্লব ধারণ করে না। আপনাদের কয়টা বিষয় জুলাই বিপ্লবকে মানে হাইলাইট করা হয়েছে? জুলাই জুলাই বিপ্লবে বিপ্লব- মেয়েরা না জুলাই থাকলে কি করে বিপ্লবের জুলাই বিপ্লব স্পিরিটটা ছিল হতো? না। জুলাই বিপ্লব ছিল বিপ্লবে মেয়েরা বৈষম্যের না থাকলে বিরুদ্ধে। না, জুলাই জুলাই বিপ্লব বিপ্লব ছিল হতো? মেধার ভিত্তিতে। আমরা ছিলাম। না না, আপনি- আমরাও ছিলাম। আমাদের পোস্টার দেখেছেন? আমরাও ছিলাম। আপনি আমি পোস্টার- পোস্টার না, আমার এই জামা গায়ে দেওয়া ছবি আমার কাছে ওইটা আছে। ওইটা জুলাই রেখে দেন বিপ্লবে আপনি। আমরাও ছিলাম। আপনি আমার ফেসবুকে গেলে পাবেন। আপনি আমার আমার পেজ ফেসবুক দেখেন। লাগবে না, আমি এখন আপনি ভিডিও আমাদের দেখাতে কভার পারবো। পেজ দেখেছেন? শোনেন, আপনার তো দৃষ্টি বলি- বন্ধ, না চোখ না, বন্ধ দৃষ্টি করে বন্ধ কথা না। বলেন আপনি। আমি বলছি সুমাইয়া জুলাই আপা, আপনার বিপ্লবে কাছে নামে। সুমাইয়া আপা, আপনার কাছে আমি একটু আসতে চাই। আমি আপনার কাছে আবার আসবো। 30 জি, সেকেন্ড, জি। 30 সেকেন্ড হচ্ছে কাবার পেজে দেখে নাই। বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যে পরিমাণ মানুষ এটাকে সাধুবাদ জানিয়ে এই দেশের একটা গুরুত্বপূর্ণ সংস্কার করে দেশটাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই বিষয়টা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিয়ে মানুষের ভিতরে ধর্মীয় বিভিন্ন প্রকার বিবাদ সৃষ্টি করে মূল জিনিসটাকে ডাইভার্ট করার জন্য এই জাতীয় রিপোর্ট বিভিন্ন একটা আমরা গোষ্ঠী দিয়ে আরেক এটাকে দফা আলোচনায় প্রকাশ করা ফিরতে হয়েছে। পারবো। আমি এটা একটু আমার সুমাইয়া আপা ব্যক্তিগত আপনার কাছে মতামত। আসতে চাই। যেহেতু আপনারা এগুলো নিয়ে বিভিন্ন জরিপের কথা বলছেন, মান্নান সাহেব এটা ঢাকা পড়ে আপনিও যাবে, বলেছেন। আমাদের সংস্কার ঢাকা পড়ে আমি যাবে, আপনাদেরকে তখন একটা মানুষ বেসরকারি মানে জরিপ মিছিল সমাজ করবে যে উন্নয়ন কেন কেন্দ্রের এটা 2025 হচ্ছে। সালের একটা আপনারা জরিপের সেটাই তথ্য আমি চাচ্ছেন। দিচ্ছি। 58% উত্তরদাতা সেখানে মনে করেছেন নারী অধিকার মানে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করা। আবার 39% নারী বলেছেন ধর্মীয় বিধানের বাইরে নতুন আইন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি? একটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, আমরা যখন প্রধান উপদেষ্টার ওয়ালে যখন পোস্ট করা হলো, তখন ওখানে যেই দেখলাম যে অনেক ছেলেরা বলছে যে এইটা যেগুলো হয়েছে খুব ভালো কাজ হয়েছে, এবং আমাদের কাছে শুধু ইমেল করে না, টেক্সট করে আমাদের কাছে বলেছে যে এটা খুব ভালো কাজ হয়েছে। কিছু সংখ্যক লোক তো বলবে, এখানে নারী সংগঠক বলেন, আর অনেক নারী হলে যে সে শুধু নারীর কথা বলবে তা কিন্তু না, অনেক নারী হয়ে পুরুষের কথা বলবে, অনেক পুরুষ নারীর জন্য কথা বলবে। এটা ওই জায়গাটা না। আমি প্রথমেই আপা যে কথাটা বললেন যে 51% নারী, এই 51% নারীর কাছ থেকে আপনি হানা ভোট নিয়ে দেখেন না তারা কি বলে। আর তারা যদি না চাইতো, আপনি তারা যদি আমাদের না চাইতো, তাহলে কি আর আপনার এইটা ওখান থেকে বানিয়ে আনা হতো? বা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার এমনিতেই বলে নাই যেটা ক্রস কাটিং ইস্যু, এবং হচ্ছে গিয়ে এইটাকে
পুস্তক আকারে করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এবং এইটা ডক্টর ইউনূস খুব ভালো করে জানেন যে সমতা যদি প্রতিষ্ঠিত করতে না পারে গুটি কয়েক মুষ্টিমেয় ধর্মান্ধ লোকের জন্য, তাহলে এই সমাজ সংসার সমতার জায়গায় টিকবে না। এবং আমাদেরকে এই গভর্নমেন্টে তো এনজিও নির্ভর, সমস্যাটা কোথায়? এনজিওরা তো সঠিক উন্নয়নের কথা বলেছে, এনজিওরা সঠিক জায়গায় নিয়ে গেছে এবং সেজন্য সুবিধা হয়েছে। ডক্টর ইউনূস তো এনজিওর লোক, তাহলে তাকে গ্রহণ করতে কেন? যৌনকর্মী নিয়ে যেহেতু আলাপটা এগিয়েছিল, আমি ওই বিষয়ে একটা প্রশ্ন করতে চাই। যেমন সুইডেন কিংবা ফ্রান্সেও কিন্তু যৌনকর্মীকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে আরেকটা আইনও আমি দেখেছি ফ্রান্সের ক্ষেত্রে, যে যৌন কর্ম অপরাধ না ফ্রান্স কিংবা সুইডেনে যারা কিনা যৌনকর্মী সেবা নিতে যাবে তাদেরকে জরিমানা করা হবে। অ্যাবসলিউটলি। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সুপারিশে এরকম কিছু আছে? আমরা যারা সেবা নিতে যাবে তাদের কথা, তাদেরকে অপরাধী বা ইয়ের জন্য আমরা কোনো কিছু বলি নাই। আমরা শুধু বলেছি যে ওই নারীরা এসেই বলেছিল যে আমাদের জীবনটা, যেটা কিনা আমাদের আপা বললেন যে আমাদের জীবনটা কীরকম, আমাদের সন্তানদেরকে নিয়ে কী অবস্থায় থাকি। আপনি খুলনার আশাশুনিতে যদি যান তাহলে এখন দেখতে পারবেন ঝড়ে ভেঙে ঘর বাড়িগুলোর কী অবস্থা। তারা বলেছে যে আমাদের কথাগুলোর জন্য আপনারা তুলেন, কারণ আমাদের তো কলম শক্ত না, আমরা স্কুল কলেজে যেতে পারি না। শান্তাবানিয়ার কথা বলছে। তো তারা কিন্তু বলেছে, এবং তাদের কাছে এই জিনিসটা যখন কিনা আমরা সবাই বসেছি দেখেছি, তাদের কাছে কারা যায়, ক্লায়েন্ট কারা? একজন নারীর কাছে তো নারী যায় না, পুরুষরা যাচ্ছে। তারাই এই সমাজকে তৈরি করেছে এবং তারাই আবার তাদেরকে আরও ডিপ্রাইভ করার জন্য, যাতে করে যত রকমের নিপীড়ন নিষ্পীষণ করা যায়, তার সন্তানরা আগায় আসতে না পারে, সেই ব্যবস্থাগুলো করেছে। সুতরাং নারী হয়ে নারীর কথা বলা হয়েছে এবং সেখানে অনেক পুরুষরাও জড়িত ছিল। এটা কি শুধু তাদের সন্তান এগিয়ে না আসার ব্যাপারটার ক্ষেত্রে পুরুষরাই দায়ী? ধরেন বানিয়াশান তার পাশের যে গ্রামগুলো, সেখানে নারীরা কি তাদের সন্তানদেরকে, মানে বানিয়াশান সন্তানদেরকে গ্রহণ করছে না? এই জায়গাতে তো হচ্ছে কি, আপনি যদি রাষ্ট্রীয় না গ্রহণ তখনই করবে, এটা তো সামাজিক পরিবর্তনের বিষয়। এই সামাজিক পরিবর্তন, নারী জেন্ডার ভেদে কোনো কিছু করা সম্ভব? আমরা একটা কথা বলছি যে যখন বৈষম্যটা রোধ করার জন্য, যখন আপনি তার অধিকার দিবেন, যখন তার সুস্থ সুরক্ষার কথা বলবেন, যখন তার শ্রমিকের মর্যাদার কথা বলবেন, বেতনের কথা বলবেন, সুচিকিৎসার কথা বলবেন, তার বাসস্থানের কথা বলবেন, অটোমেটিক্যালি তার জীবনের মানটা উন্নয়ন হয়ে যাবে। তার সন্তান অটোমেটিক ভালো জায়গায় লেখাপড়ার সুযোগগুলো পাবে। তখন আমি কি দাক্ষিণ্য করলাম, তাকে ইনভাইট করলাম কি করলাম না, তাতে তার কিছু আসে যায় না। সে নিজে সমাজে একজন শক্তিশালী হয়ে দাঁড়িয়ে যাবে। সুতরাং সমাজে তখন বৈষম্যগুলো প্রতিরোধ হবে। আমরা জাস্ট এই জায়গাগুলোতে ফোকাস করেছি। আর যেটা বলার চেষ্টা করেছি, নারী এবং পুরুষ মানুষ তার সেক্সুয়াল অর্গানকে চিন্তা না করে মানবিক মর্যাদা, মূল্যবোধ, শ্রমের মর্যাদাকে প্রতিষ্ঠা করার জন্য, এবং এই সমাজকে যদি সুন্দর করতে হয় এগুলোর কোনো বিকল্প নাই। এবং এইটা আমি জানি না ইসলামিক দলগুলো কেন মানতে চায় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেই সময়ে নারীর অধিকার মেনেছে, নারীকে যুদ্ধ নিয়ে গেছে, নারীর জন্য এত কিছু করেছে, এখনকার মডার্ন সমাজের পুরুষরা কেন আর বাকি জিনিসগুলো মেনে সমতা তৈরি করে না? এবং ডক্টর ইউনূস নিজে বলছেন যে আপনারা অন্য যে সমস্ত জায়গাগুলোতে করতে হবে কাজগুলো সেগুলো করেন, আপনারা নিজে কাজগুলো করেন। অবশ্যই এনজিও উন্নয়নের কথা বলে। এনজিও যদি উন্নয়নের কথা না বলতো, 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে তো জামাত পারে নাই, বিএনপি পারে নাই, কেউ পারে নাই, এনজিওরাই পড়েছে এবং এনজিওরাই পারবে। অনেক ধন্যবাদ সুমনা আপা। আমি আপনার কাছে আসছি, স্নিগ্ধা আপার সাথে কথাটা শেষ করে আমি আপনার কাছে আসছি। একটু আমাকে বলবেন যে 433টি সুপারিশ আলাপ হচ্ছে, ধরেন সর্বোচ্চ 20টা অথবা 25টা সুপারিশ নিয়ে, বাকি সুপারিশগুলো কি এই 20-25টার জন্য বাতিল হয়ে যাবে? আসলে আমাদের সংকটটা তো এখানে। আমরা আসলে যেটা হয়েছে কি, যে আপনি যখন একটা কিছুতে প্রিভিলেজ হন, জাফর সাদিক এই আলাপটা খুব সচেতনভাবে একজন একাডেমিক হিসেবে আমি বলছি যে এই আলাপটা কিন্তু ধর্ম বা ইসের না, এটাকে না পলিটিক্যালি ফ্রেম করা হয় যাতে করে ক্ষমতার চর্চাটা টিকে থাকে, এবং পার্টিকুলারলি নট অ্যাবাউট ইসলাম অনলি। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন যে এটা কিন্তু এর আগেও আপনি যখন দেখবেন 2011 পরবর্তী সময়ে আপনার নারী উন্নয়ন নীতিমালা নিয়ে, তখনও কিন্তু CDW যে সনদ, সেটার সময় কিন্তু এটা এসেছিল, হালনাগাদ করতে পারেনি। এখন তখন দেখা যায় কি যে হিন্দু যারা সনাতন ধর্মী, তাদের তো কোনো এখতিয়ারই নাই, সম্পত্তির কোনো অধিকার, শুধু সম্পত্তি না জাফর সাদিক, তারা বিবাহ বিচ্ছেদের অধিকারও পাচ্ছে না, এবং অনেক নারী নির্যাতিত হচ্ছে। এবং এই যে আপনি বলছেন, একদিকে বলছেন যে আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কথা বলছেন, আসলে আপনি একটা ট্র্যাপ কিন্তু বুঝেন। এখন এই সনাতন, আপনি যদি পাশের দেশ ইন্ডিয়ার কথা চিন্তা করেন, তারা কিন্তু ঠিকই এটাকে অভিন্ন করে দিয়েছে, কোর্ট ল, স্টেট ল যেটাকে বলে, সেখানে তারা করতে পারছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে যখনই এই প্রসঙ্গটা আসে, তখন না আর এই যে যারা বলেন এই লিডারদের মধ্যে দ্বন্দ্ব থাকে না, তখন তারা ভাই ভাই হয়ে যায়। কারণ
কারণ এখানে সম্পত্তি একদম। ভোগকারী যে মানুষটা থাকে তার জন্য এটা ক্ষমতা চর্চার একটা ওয়েপন। এখন 433টা প্রস্তাবনার মধ্যে এখানে অসংখ্য প্রস্তাবনা আছে। আপনি যখন একটা মানে কথা নেই, আমি এটাই বলছিলাম যে আমি আজকে 2 দিন ধরে 100 পৃষ্ঠার পরে শেষ করতে পারলাম না, আর আমি 5 ঘন্টার মধ্যে কোনো একটা দলকে দেখলাম তারা বলল কি বাতিল। এটা 2025 অনেক মানুষের প্রাণের বিনিময়ে এটা পেয়েছি আমরা, এবং আমরা রাজপথেও কিন্তু অনেক মানুষ প্রাণটা হাতে নিয়ে গিয়েছি। এইখানে আমরা একটা এই রাষ্ট্র দেখতে চেয়েছি যে আমরা কিন্তু এখন একটা যৌক্তিক বুদ্ধিভিত্তিক রাষ্ট্র দেখতে চাই, মানবিক একটা রাষ্ট্র দেখতে চাই। আপনি যদি কোনোটাই সমস্যা মনে করেন সেই বিষয়টাকে আইডেন্টিফাই করেন, সেটা নিয়ে আলাপে বসেন, সেটাকেই করেন। কিন্তু এত এই কমিশনের পেছনে, তাহলে আমাকে বলেন তো ওই যে আমি তুমি ডামি, এই যে ইলেকশনটা হয়েছিল আমি তুমি ডামির জন্য জনগণের অর্থ অপচয় হয়েছে। এখন এই সংস্কার কমিশন যখন হচ্ছে তার জন্য সময় অপচিত হচ্ছে, অর্থ অপচয় হচ্ছে। এই রাষ্ট্র তো আমরা চাই না। জি স্নেহা, আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ মুহূর্তে আছি। ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই বিষয়ে আপনার বক্তব্য, যে অনেকগুলো প্রস্তাবের মধ্যে অল্প কিছু প্রস্তাব নিয়ে সমস্যা, সেটার জন্য পুরো প্রস্তাব কিংবা সংস্কার কমিশনকে কেন বাতিল করে দিতে হবে? আসলে অল্প কিছু প্রস্তাব এটাও ঠিক না, এখানে অনেক প্রস্তাব, মেজরিটি প্রস্তাবের ভিতরে না, যেমন নারীদের হচ্ছে 6 মাসের পিতৃত্বকালীন ছুটি দেয়া, অফকোর্স এটা প্রশংসার দাবিদার। পুরুষদেরকেও 21 দিন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। পিতৃত্বকালীন ছুটি এটা আমাদের দরকার। আমি নিজেও সাফারিংসে ছিলাম, মানে এটা 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 না না, আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আমি তো শুরুতে আমি শুরুতেই বলেছি যে এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো সাধুবাদ জানানোর মতন। আমি যে বিষয়টা একটু ক্লিয়ারলি দর্শকদেরকে এখন বলতে চাই, নারীর মর্যাদা নিয়ে এই যে ডিবেট, এই ডিবেট নতুন না, এটা অনেক পুরাতন। দেখেন, রোমান সভ্যতায় নারীকে দাসী মনে করা হতো। গ্রিক সভ্যতায় নারীকে ক্রয় বিক্রয়ের মানে করা হতো, বাজারে নিয়ে যাওয়া হতো। একটু দেখেন, খ্রিস্ট ধর্মের লোকেরা অনেক সময় তারা বলে, অনেকেই বলে যে কি জান্নাত থেকে আদমকে বের হওয়ার পিছনে হাওয়া দায়ী, অথচ কোরআন সেটাকে কি করেছে না, শয়তানের ওয়াসওয়াসায় দুইজনই কি হয়েছে, প্রতারিত হয়েছে। আবার 200 বছর আগে এই আমাদের সাবকন্টিনেন্টেই সতী দাহ প্রথা ছিল। একজন পুরুষের মৃত্যুর পরে তার ওয়াইফকে কি করা হতো, জীবন্ত হয় পোড়ানো হতো, না কবর দেওয়া হতো। জাহেলি যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। 587 খ্রিস্টাব্দে ফ্রান্সের একটা সেমিনার হয়েছিল, সেই সেমিনারের আলোচ্য বিষয় ছিল উইমেন কুড ট্রুলি বি কনসিডার এ হিউম্যান বিং অর নট। হেনরি VIII বাইবেল পড়তে নিষেধ করেছিলেন। প্লিজ আমি ক্যামব্রিজ এবং অক্সফোর্ডে 1964 সালের আগে নারীদের সমান অধিকার ছিল না। 1850 সালের আগে তাদেরকে সিটিজেনই করা হতো না। ইউরোপ বলছে যে 1882 সাল পর্যন্ত তাদের ব্যক্তিগত নারীদের অধিকার ছিল না। আর ইসলাম 1400 বছর আগেই কি দিয়েছে, এই অধিকারগুলো মানুষকে দিয়ে। জামায়াত ইসলামী সহ অন্য ইসলামিক, আমি এটা বলছি, আফ্রিকাতে 300 মিলিয়ন নারীর FGM, 300 মিলিয়ন নারীর ক্লিটোরিসকে কেটে ফেলা হয় বাই দ্য নেম অফ রিলিজিয়ন। আনফরচুনেটলি দ্যাট ইজ ইসলাম। এবং ওয়াইসিস থেকে শুরু করে কেউ সেই বিষয়ে কোনো বক্তব্য দেয় না। 2025-এর WHO এর ডাটা খুলেন এবং দেখবেন 300 মিলিয়ন নারীকে, আফ্রিকার যারা মুসলিম নারী আছে তাদেরকে ইসলামের নামে এটা করা হয়। কাজে এই আলাপগুলো আমাদের সামনে আসছে। আপনি তো আমাকে যে সংস্কার কমিশন বিষয়ে আপনারা কি এখনো কি এটা বাতিলের প্রক্রিয়া? ইসলাম আসলে অপরাধের প্রতিটা বিষয়ে অপরাধের মূলটাকে কি করে, রূপটাকে রিমুভ করে দেয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় শেষ হয়ে এসেছে। সবাই আপনি 30 সেকেন্ড যদি কিছু বলতে চান আপনি বললে আমি শেষ করব। এজন্য ইসলামে আমাদের মুক্তির পথ। একটা জিনিস শুধু বলেছি, সেটা হচ্ছে যে মানবিক বৈষম্যহীন সুন্দর রাষ্ট্র গঠনের জন্য নারী পুরুষের সমতার কোনো বিকল্প নাই। আপনি সারা পৃথিবীতে যদি তাকায় দেখেন, যেখানে নারী পুরুষের সমতা আছে, অধিকার আছে, সেই সমাজ রাষ্ট্র তত বেশি উন্নত। এবং সেটাকে চিন্তা করে আমরা একদম প্রান্তজনের কথা জাতীয় পর্যায়ে নিয়ে আসছি। এবং সেই জায়গাতে ধর্মকে তো অবশ্যই যার যার চর্চার জায়গা, কিন্তু আপনি বৈষম্যগুলোকে শুধু প্রতিরোধ করবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সুমাইয়া ইসলাম, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এবং ডক্টর রিজওয়ানা স্নিগ্ধা। ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরও প্রত্যাশা নারী পুরুষের সম্মিলনে এক ধরনের সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, সেই বাংলাদেশের প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।